খাটে বসতে চাইছে না, বলছে খাটে কেউ বসে আছে, আমি বসবো না। পাগলামি যেটাকে বলে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ বললেই চলে। ও যখন খাচ্ছে অত্যাধিক খেয়ে ফেলছে, আর খাচ্ছে না তো খাচ্ছেই না। হঠাৎ হঠাৎ করে হাতের এইসব জায়গাগুলো ফিরে যাচ্ছে। চিতা জ্বলতো ওখানে না, পরপর 3-4টে চিতার জায়গা ছিল। আহতিগুলো আমার ছিটকে বাইরে কিনে চলে আসে। আহতি ছিটকে বাইরে বেরিয়ে এসে ওর হাতের এই পোষাটা পড়লো। জিন হচ্ছে এমন একটা জিনিস, তুমি দেখতে পাবে না, বুঝতে পারবে না, তো খুব দ্রুত কাজ করে। মাথায় কিছু আসলো না, তুমি তারাপীঠ শ্মশানে কুকুর থাকে, মানে যাদেরকে আমরা ভৈরব বলি। অত্যাচারে নিতে না পেরে ও সুসাইড করে বলে। তো যখন তুমি ছাইটাকে নিয়ে আসো, তুমি শ্মশানটাকে তুলে ঘরে নিয়ে আসো, কারণ ও তো যাওয়ার সময় ওর বডির কিছু নিয়ে যাবে। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর নতুন এপিসোড। আজকে আমাদের বিশেষ পডকাস্টে সারথী মাতা। কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো? চলছে। কেমন লাগছে আজকে আমাদের এখানে এসে? ভালো লাগছে। আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল তোমার সাথে পডকাস্ট করার, আজকে ফাইনালি তুমি আমাদের সময় দিতে পেরেছো, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমরা তোমার কাছে। না এইভাবে বলো না, দেখো হয়তো একটু টাইমের এদিক ওদিক হয় ঠিকই, কিন্তু টাইম তো বের করতেই হয়। অবশ্যই। আজকে তোমার সাথে আমরা ডিসকাস করছিলাম অফ স্ক্রিন যে তুমি একটা শ্মশানের উপাসনার সাধনার একটা ঘটনা আমাদের বলবে। আমরা ওটা এখনো শুনিনি, তো আমরা অডিয়েন্স আর আমাদের সবাইকে তুমি একটু লাইভ সেই ঘটনাটা বলো। দেখো, যারা আমার সম্পর্কে জানে বা আগে থেকে দেখেছে তারা অনেকেই জানে। তো তোমাদের এখানে প্রথমে এসেছি, তো তোমার সাথে বা অফ ক্যামেরা আমি কথাগুলো বলছিলাম। তো দেখো, আমাদের তারাপীঠের সাথে একটা বিরাট বড় সংযোগ আছে। হুম। তো সবাই জানে আমি প্রত্যেক মাসে তারাপীঠ যাই, হুম। এবং তারাপীঠে আমার কাজও হয়। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই এর মাঝখানে। তারাপীঠ কি শাক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা? দেখো, মা তারা হচ্ছে শক্তিপীঠ। হুম। অনেকে তারাপীঠটাকে না সতীপীঠ ভেবে বসে, কিন্তু তারাপীঠটা কিন্তু সতীপীঠ না, শক্তিপীঠ। আর আমরা তো শক্তির আরাধনা করি। হুম। তো শক্তি হিসাবে মা তারা, কারণ দেখো সব সময় কামাখ্যায় যাওয়া সম্ভব হয় না, বা শক্তির যে মেইন জায়গা, দেখো কামাখ্যা সতীপীঠ, বাট সেটাও কিন্তু শক্তিপীঠ, কারণ ওখানে দশ মহাবিদ্যাও আছে। দশ মহাবিদ্যাকে কিন্তু শক্তি বলে ধরা হয়, সতী বলে ধরা হয় না। আচ্ছা। তো তেমনি তার মধ্যে তারাকে দ্বিতীয় দশ মহাবিদ্যার মধ্যে ধরা হয়। তো তারাকে যেহেতু শক্তির দেবী বলা হয়, তো আমাদের খুব কাছের মধ্যে কে আছে? মা তারা মা তারা এবং তারাপীঠ। তো বীরভূমটা যেহেতু আমাদের কাছে এবং ওটা শক্তিপীঠ, এবং মা তারাকে উপাসনা করতে গেলে বামদেব গুরুদেব তো লাগেই। বামদেবের যেহেতু ওখানে আশীর্বাদ প্রাপ্ত সবাই, তো ওখানে একটা এনার্জি, একটা শক্তি, একটা ফিলিংসই আলাদা। তার মানে যে মা তারা তারাপীঠেই হবে তা নয়, কিন্তু তারাপীঠের যে ঊর্জা, যে শক্তি, যে পাওয়ার, এটা সব জায়গায় পাওয়া সম্ভব না। তো সেই কারণে 99% সাধকরা তারাপীঠ পছন্দ করে। আচ্ছা, কামাখ্যা তারাপীঠ দুটো জায়গায় তান্ত্রিক সাধন পাওয়া যায় বা তারা সাধারণত গিয়ে থাকে, তুমিও আশা করি প্রচুর বার যাও ওখানে। আমি প্রত্যেক বছর 3-4বার করে তারা মানে কামাখ্যা যাই। সামনেই অম্বুবাচীতেও যাবো। হ্যাঁ। তো কামাখ্যার তারাপীঠের মধ্যে পাওয়ারের ডিফারেন্স কতটা? দেখো, এটা একটা অদ্ভুত প্রশ্ন করলে। যেমন এক মায়েরই সন্তান দুজন, ধরো দুই ভাই, এবার যদি বলো কোন ভাইকে মা বেশি ভালোবাসে, এটা মায়ের পক্ষে উত্তর দেওয়াটা খুব টাফ। আচ্ছা। তো একজন সাধকের পক্ষে দেখো এটা বলা টাফ যে তারাপীঠ পাওয়ারলেস বা কামাখ্যা পাওয়ারলেস, এটা বলা সম্ভব নয়, কারণ দুজনের শক্তি, দু জায়গার ঊর্জা সম্পূর্ণ আলাদা, এবং দুটোই প্রচন্ড পাওয়ারফুল। তো কাউকে ছেড়ে কাউকে, তবে হ্যাঁ, কামাখ্যা, তারাপীঠ, দুটোকে কখনোই এক করা সম্ভব নয়। কারণ দেখো, কামাখ্যাতে মা কামাখ্যা স্বয়ং রয়েছে, যা হচ্ছে শক্তির আধার। মানে কামাখ্যা, কাম ইচ্ছা, যেখানে গেলে তোমার কাম বা ইচ্ছা পূরণ হবে। তো সেখান থেকে একটা শক্তি বা ঊর্জা আছে। সেখানে আবার দশম অবিদ্যা রয়েছে, 64 যোগিনী রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে আরো অনেক ব্যাপার রয়েছে। তাহলে এতগুলো কানেকশন আমি একবারে পাচ্ছি। আর তারাপীঠে মা তারাকে পাচ্ছি, বামদেবকে পাচ্ছি, শ্মশানের যে সাধনাগুলো হয়, বা আমাদের বৈষ্ণব ক্ষেত্রে যে এটা মানে সমাধির যেসব গুলো হয়, এবং বীরভূমকে 5 সতীপীঠের একটা অংশ বলা হয়, মানে 5 সতীপীঠ। তো যেহেতু 5টা সতীপীঠ ওখানে বিরাজমান, তো তার তো একটা পাওয়ার আছেই, তো বীরভূমের তো একটা জায়গার একটা ঊর্জা তো রয়েছেই। তো সেই হিসাবে মা তারা, তারাপীঠ, কামাখ্যা, যার যেরকম নিজস্ব, কারণ দুজনকে তুলনা করা খুব টাফ।
দেখো ওখানকার ঊর্জা এতটা পাওয়ারফুল, মানে তারাপীঠের, সেটা আমার জন্য খুব পজিটিভ, বা আমার সাধন ক্ষেত্রে একটা বিরাট বড় অংশ ওটা। হুম। আবার ধরো কামাখ্যা, সেটাও বিশাল বড় একটা অংশ, যেখানে যেটাকে বাদ দিয়ে, কারণ দেখো কামাখ্যাকে বলে শক্তির আধার হুম। বা তন্ত্রের আধার, তো তাকে বাদ দিয়েও তো হবে না তন্ত্র, তো সেটাও সম্ভব হচ্ছে না। তো যেমন আমার ডান হাতে দরকার, বা হাতে দরকার, তুমি কাকে বাদ দেবে? দুটোই ইম্পর্টেন্ট। দুটোই ইম্পর্টেন্ট আমার কাছে। তো তারাপীঠে তো তুমি বহু বছর সাধনা করেছো, তো আজ আমরা সেই ঘটনাটা শুনি। দেখো তুমি যেহেতু ডাইরেক্ট আমার থেকে বিষয়টাকেই জানতে চাইছো, তো বলছি, ধরো আজ থেকে আমি যে ঘটনাটা বলছি মোটামুটি 9 বছর কি 10 বছর আগের ঘটনা, তখন আমি বেশ খানিকটাই ছোট ধরে নাও। আচ্ছা। তো তুমি এখন যদি তারাপীঠ যাও, দেখবে তারাপীঠে কিন্তু এখন আর ডাইরেক্ট সেই কাঠে পোড়ানো চুল্লির সিস্টেমটা সিস্টেম নেই, মানে শুধু ওখানে একটা ছায়ের ঢিপি হয়ে পড়ে আছে, কিন্তু আগে কিন্তু ওখানেই চিতা জ্বলতো। 9 বছর আগে, মানে যেটা অনেকটা টাইম আগে, সেই সময় তো আই গেস কোনো অতটা লাইটও থাকতো না শ্মশানে। না, ওখানে এখন দেখবে একটা বড় ল্যাম্প পোস্ট করা হ্যাঁ। হয়েছে, সেখানে মানে বড় লাইটের ব্যবস্থা হয়েছে, চুল্লি হয়ে গেছে। তো আজ থেকে 9-10 বছরের আগের তারাপীঠ আর এখনকার তারাপীঠের মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। তফাৎ। এখন আর শুধু ছায়ের ঢিপিটা পড়ে আছে, হুম। তাও ছায়ের ঢিপিটা কতদিন থাকবে ঠিকঠাক সেটা বলা খুব টাফ। আচ্ছা। আর তাদের, হ্যাঁ, ওখানে পাশে চুল্লির পাশে একটা কাঠের দুটো উনুন বানানো হয়েছে ঠিকই, কিন্তু সেখানে বটে খুবই কম পড়ে, সব বেশি পোড়ানো হয় না, ম্যাক্সিমাম চুল্লিতে চলে যাচ্ছে। হুম। আর আমাদের সাধনার ক্ষেত্রে কাঠে পোড়ানো সবের একটা আলাদা মাহাত্ম্যই ছিল, যেটা চুল্লিতে যখন বা যেটা ইলেকট্রিকে পোড়ানো হচ্ছে, বা যে নতুন অত্যাধুনিক সিস্টেমটাকে চালু করা হয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আচ্ছা। তো আমি জানি না তুমি 9-10 বছর আগে তারাপীঠে, আমি তখন খুব ছোট। তো আমিও তখন ছোট, আমিও কিন্তু খুব বেশি বড় না, আমার যে আচ্ছা। অভিজ্ঞতার কথা বলছি। তো তখন চিতা জ্বলতো ওখানে না, পরপর 3-4টে চিতার জায়গা ছিল, মানে প্রথমে একটা, তার মিডিলে একটা, এই পাশে একটা, অনেক ক্ষেত্রে 4টে চিতাও জ্বলতো, অনেক সময় জ্বলতো না, কিন্তু সবসময় 1-2-3টে চিতা চলতো, ম্যাক্সিমাম সময় চলতো। তো আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। কাজটা কি, একটা বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, এবং তার মা হঠাৎ করে মানে এতটাই অসুস্থ হয়ে যায় যে বাচ্চাকে দেখবে না, নিজেকে দেখবে। তো যাই হোক, ঘটনা সূত্রে তার শরীর খারাপ প্রচন্ড হয়। তো যাই হোক আমার কাছে আসে, তো আমি তার কাণ্ডকলাপ দেখে বুঝতে পারি যে এটা রীতিমতো ক্ষতি করা হয়েছে, তার উপরে কিছু একটা করেছে। তো সেক্ষেত্রে যাই হোক তাকে ঠিক করতে হবে। তো তার জন্য দেখবে, তুমি এই ধরনের ক্রিয়া কখনো দেখেছো কিনা, তোমার চিতার প্রয়োজন পড়ে, যে চিতাতেই কাজটা করতে হবে। এবার চিতা মানে চিতার যে বডি দেওয়া হয়েছে সব, মানে মানে দেওয়া হয়েছে সেভাবে নয়, চিতাটা যখন অর্ধেক পুড়ে গেছে, মানে বডি অর্ধেক অংশ পুড়ে গেছে, ঠিক তখন থেকে আমার ক্রিয়াটা স্টার্ট হবে। আচ্ছা। তো তখন কি হয় না, আমাদের দেখো ডোমদের সাথে কথাবার্তা বলতে হয়, ওখানে কর্তৃপক্ষ ব্যাপার আছে, দেখো এগুলো তো হুট করে করা উচিত নয়, অবশ্যই। কারণ একটা সিস্টেম আছে। তখন এই প্রসেসটা নর্মাল ছিল, কারণ ম্যাক্সিমাম লোকে যদি এরকম কোনো টাফ কাজ হতো তো ওইভাবে চিতা ইউজ করতো। তো আমিও যথারীতি তখন পরিচয় ছিল, আর তার যার বডি পুষে তার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয়। ডেফিনেটলি পারমিশন তো নিতেই হয়, কিন্তু কি হয় না, একটা সময় বডি পুড়ে যাওয়ার পরে বডি বাড়িলেও বেশি একটা থাকে না, তারা দূরে সরে যায়। আচ্ছা। তো সেইভাবে আমাদের সব সেট আপ বানাতেও হয়, এবং এই সেট আপটা ওখানকার লোকজনেরাই সেট আপ করে। ওটা তো আমরা, দেখো যে বডি আসছে, যার বাড়ির লোক আসছে, তাদেরকে ম্যানেজ কারা করবে, ওখানকার ডোম বা আদার্স যারা রয়েছে তারাই করবে। তো ওরা করে নিত, এবং যেহেতু আমরা পরিচিত ছিলাম, হয়তো বলতে গেলে ওখানে ছোট বা অল্প বয়সী তান্ত্রিক বলতে আমিই ছিলাম। আচ্ছা। এখন দেখো তান্ত্রিকের তো অভাব নেই, বা ওখানে সাধনা করারও লোকের অভাব নেই। তো ওখানে আমাকে এখনো যেমন তারাপীঠে সবাই আমাকে খুব ভালোবাসে, তুমি যদি যাও কখনো আমার কথা জিজ্ঞেস করে বুঝতে পারবে। তখন আমাকে, যেহেতু খুব ছোট ছিলাম, না আজ থেকে 10 বছর আগের ঘটনা বলছি, তখন আমার বয়স কিন্তু অনেকটাই কম, তো তখন একটা আলাদা ব্যাপারও ছিল, ছোট মেয়ে। তো ওখানকার যারা মায়েরা থাকে সবাই খুব ভালোবাসতো আমাকে, তো যথারীতি বলাতে তারা ব্যবস্থা করে দেয়। এবার দেখো আসছে মেইন কথায়, যথারীতি তাদেরকে নিয়ে আমরা বসেছি কাজে। এবার ওখানে যখন কাজে বসতে হয়, যারা সব নিয়ে আসে তাদের যে দেখবে একটা পার্টি হয়, বেতের পার্টি, এখন সব ম্যাক্সিমাম মানে কি বলবো প্লাস্টিকের যে পার্টিগুলো হয় সেগুলো ইউজ করছে, কিন্তু সেটা না, দেখবে ওই বেতের যেরকম আগের পুরোনো যে পার্টিগুলো, ওই পার্টি থাকতো, ওদের যে কাপড় থাকতো সেইগুলো বিছিয়ে পেতে, মানে বসার আসনটাও কিন্তু সেটা দিয়েই তৈরি করা হতো। আচ্ছা। মানে মানে এটা যেহেতু সব নিয়ে কাজ হচ্ছে, মানে বডি পুড়ছে, সেই অবস্থায় কাজটা হবে। আমরা কি করি, নতুন হোম করার আগে কি করি, হোম কুণ্ড বানাই, তাতে রং করি, যন্ত্রম করি, নিজের আহ্বান করি, আমাদের বেল কাঠ, এক একজন এক একটা কাঠ বিক্রি করে সেটাকে সাজিয়ে নিয়ে
তারপরে আমাদের হোম স্টার্ট হয়। আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে হোমের পদ্ধতিটা কিন্তু একটু ডিফারেন্ট। কি ধরনের ডিফারেন্ট? তোমার যে চিতাটা জ্বলছিল, ধরো চিতাটা প্রায় বডি পুড়ে গেছে, হয়তো কোনো একটা অংশ বাকি রয়েছে বা একটু অল্প বাকি রয়েছে, প্রায় তখন কি হয় না, ম্যাক্সিমাম বাড়ির লোক ওই নাবি টাবি নিয়ে বেরিয়ে যায় বা অনেক সময় বেরোতে পারে না, তো সে কিন্তু তখন ওই নাবিটা তুলে নিয়েছে, কিন্তু বডির পুরো অংশ কিন্তু পোড়ানো হয়নি। যেহেতু ডোমদের সাথে সেট ছিল, ওরা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে ওদের। আচ্ছা আচ্ছা তো ওরাও নাবি পেয়ে গেছে, ওদের তো যেটাকে বলা হয় আমাদের, ওটা যেটা বলে না অস্থি, অস্থি ওদের দিয়ে দেওয়া হয়েছে, ওরা তো নিয়ে বেরিয়ে গেছে। এবার যেহেতু আমরা কাজে বসবো, ওদেরকে সাইড করে দাও। কাজে বসার পর ওই যে চিতাটা জ্বলছিল তার মধ্যেই কিন্তু আমাদের সব জিনিসপত্র দিয়ে হোম স্টার্ট করা। আচ্ছা চিতার মধ্যেই হোম করতে হবে। হ্যাঁ, চিতাটা কিন্তু তখনও মানে কি হয়, চিতা একটা সময় পরে তো নিভে যায়, মানে ছাই থাকে, শুধু জাস্ট কাঠ কয়লা গুলো জ্বলতে থাকে। তোমার অত কম বয়সে এটা করতে গিয়ে ভয় লাগেনি একটু? দেখো, গুরুর একটা আশীর্বাদ আছে, গুরুর শিক্ষা আছে, তারপরে দীর্ঘদিন ধরে তারাপীঠে চলাফেরা করতে 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 এটা আমাদের বলতে পারো অভ্যাস। এটা সাহস থেকে বেশি অভ্যাস অভ্যাস হয়ে গেছে। সাহসটা দেখো, সাহস না থাকলে চিতায় যেতে পারতাম না। অবশ্যই হোম তো অনেক পরের কথা, আর এটা তো একদিনে অর্জন করিনি, দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিন, কারণ এরকম অভিজ্ঞতা আমাদের অনেক আছে। বলে না যে অনেকে ওখানে এক্সপিরিয়েন্স কেমন, এনার্জি বুঝেছো কিনা, এনার্জি দেখেছো কিনা, তো এরকম এক্সপিরিয়েন্স তার আগে অনেক হয়েই গেছে, এবং আচ্ছা। আমরা তখন রীতিমতো এইসব কাজ করতে অভ্যস্ত, ও আচ্ছা তো কোনো প্রবলেম নেই। হুম। তো যথারীতি কাজ শুরু করেছি। এবার কাজ যখন হচ্ছে, যত আহুতি দেওয়া হচ্ছে, ধরো আমি কোনো একটা কিছু আহুতি দিলাম, আহুতিগুলো আমার ছিটকে বাইরে গিয়ে চলে আসে। আহুতি ছিটকে বাইরে বেরিয়ে এসেছে? এবার না অনেকক্ষণ তো, হ্যাঁ মানে ধরো আমি কিছু একটা বলে হ্যাঁ। ফেললাম, ওটাকে ছিটকে বাইরে বের করে দিচ্ছে। আচ্ছা খুব অদ্ভুত ব্যাপার, কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। দেখো, এর আগেও এই ধরনের কাজ আমি করেছি, তাতে কোনো প্রবলেম ফেস করিনি। যাই করছি ছিটকে ছিটকে ফেলে দিচ্ছে, মাথায় কিছু আসলো না। তুমি তারাপীঠ শ্মশানে অনেক কুকুর থাকে, মানে যাদেরকে আমরা ভৈরব বলি, হুম ঠিক আছে? তো এসছে যথারীতি, ওদেরকে খাবার দিলাম, যে ভৈরবদের কোনো বলেছে, প্রেত ভোগ দেওয়া হয়েছে, সবই কমপ্লিটলি করা হয়েছে, অপশন কিছু বুঝতে পারছি না। যতবার আহুতি দিচ্ছি ছিটকাচ্ছে, এদিক দিয়ে একবার ছিটকে যাচ্ছে, ওদিকে বিভিন্ন দিক দিয়ে ছিটকাচ্ছে। বা যে কাজে যাদেরকে নিয়ে বসেছি তারা না ভয় পাচ্ছে, দিদি এটা কি হচ্ছে। হ্যাঁ অবশ্যই আমারও অদ্ভুত লাগছে, আমিও কোনো রিজন, আমি আবার বন্ধন আগেও করে নিয়েছি, কারণ বন্ধন না করে তখন বসা যায় না, আবার রিবন্ধন করলাম, তাতেও কোনো রেজাল্ট হচ্ছে না। এবার আমি না একটু কনফিউশনে পড়ে গেছি যে কি ব্যাপার, কি হচ্ছে এটা। তো যথারীতি কি হলো, আমি ডোমদেরকে ডাকলাম, বডিটা কি বডি ছিল, বলছে কেন, একটা মহিলার বডি ছিল। মহিলার বডি ছিল? ও আচ্ছা, ঠিক আছে তুই যা। সিঁদুর টিঁদুর সবই দিয়েছি, যা যা একটা মহিলার আনুষঙ্গিক জিনিস দিতে হয়, কারণ ও তো তখনও পুরো বডি ওর পুড়ে ছাই হয়ে যায়নি, মানে কিছু কিছু, হ্যাঁ 90% ছাই হয়ে গেছে, 10% বা 80% তখন আছে, বাদ বাকি সব ছাই তো হয়েই গেছে। কিছুতেই মাথায় আসে না, আমি এবার দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি যে কি হচ্ছে এটা, আমার কি কোনো প্রসেসিং এ ভুল হলো। আমি এবার প্রথম থেকে রিপিট করে সব দেখলাম যে না, সিস্টেম সব ঠিকঠাক আছে, কারণ এই প্রসেসে তো আমি আগেও কাজ করেছি। কন্টিনিউ ছিটকাচ্ছে। এবার মাঝখানে যখন অর্ধেক কাজ হয়েছে না, ওই আগুনের ওই ফুলকিতে ওই যে দেবে কুচো কাঠ, আমাদের হোমাত বলে দেওয়া হয়, এবং তার মধ্যে বেশ কিছু আনুষঙ্গিক জিনিস থাকে, ওগুলো ছিটকে এসে আমার কাপড়ের কিছুটা অংশ পুড়ে গেল। এবার আমার খটকাটা বেশি লাগে যে গন্ডগোল তো ডেফিনেটলি কিছু একটা হচ্ছে। যাই হোক, আগুনটা নিভিয়ে দিলাম, কারণ ও রীতিমতো ছিটকাচ্ছে আগুন, খুব টেনশনের বিষয়। এবার যে বাচ্চাটাকে নিয়ে ভদ্রমহিলা ছিল, তার পরিবারও ছিল, তারা না এবার রীতিমতো ভয় পাচ্ছে, যে দিদি কিছু একটা গন্ডগোল হচ্ছে, তোমার কাজে কিছু একটা সমস্যা হচ্ছে। এবার ইমেজটাও ডাউন হচ্ছে, মান সম্মানও লাগছে, যা বাবা কি হচ্ছে। আবার ডোমদেরকে ডেকে পাঠালো, আচ্ছা মহিলা কি কোনো ব্যাপার ছিল? বলছে না দিদি, তুমি যেরকম বলেছিলে সেরকমই বডি, এরকমই বডি পেয়েছি বলে তোমাকে নক করেছে, অপঘাতে মৃত্যু, এই যে তার শাড়ি, এই যে তোমার সবকিছু, এটা কি হবে? আমি যে যেটাতে গলায় দড়ি দিয়েছিল সেই কাপড়টা বল, সেই কাপড় পরে তো তুমি বসে রয়েছো। আচ্ছা, কিছুই ম্যাচ করছে না। আমার মাথায় তখন স্ট্রাইক করেনি যে ও সদবা না বিধবা, এটা জিজ্ঞাসা করি। এবার আমি সিঁদুর দিয়ে একটা আহুতি দিতে গেছি, বলছো দিদি তুমি সিঁদুর দিয়ে কি করছো? কেন আহুতি দিচ্ছে? উনি কিন্তু বিধবা ছিল। মাথায় স্ট্রাইক করে গেলাম, কি বলছে ও? হ্যাঁ, আমাকে আগে বলবে না? বলছে দিদি তুমি তো এটা জিজ্ঞাসা করোনি, ও কিন্তু বিধবা ছিল। এবার আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি যে তুমি শিগগির যাও এখান থেকে। তা ওকে আরো দুটো জিনিস নিয়ে আসতে বললাম। প্রবলেমটা কি হচ্ছিল, ক্রিয়াতে কোনো সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে ও বিধবা ছিল, এবং অল্প বয়সেই ও বিধবা হয়ে যায়।
এবং আচ্ছা। পুরো প্রপার সিঁদুর ছাড়াইও সারাটা লাইফ লিড করেছে। লাস্ট টাইমে এসে ফ্যামিলির অত্যাচার, মানে ওর ভাই বউয়ের অত্যাচার এবং ভাইয়ের অত্যাচার, যেহেতু বাবা মা কেউ বেঁচে ছিল না, অত্যাচারে নিতে না পেরে ও সুসাইড করে গলায় দিয়ে। আচ্ছা, এটা হলো মেইন রিজন তার জন্য। হ্যাঁ, এইবার কি হয়েছে, আমি তো ও সদবা না বিধবা জিজ্ঞেস করিনি, আমি আমার প্রসেস অ্যাপ্লাই করছি তো, হুম। কিন্তু ও তো বিধবা, ও তো সিঁদুর তো নেবে না। আমি সিঁদুর দিয়েছি, শাঁখাপলা দিয়ে আয়স্তদের যে জিনিসগুলো সব কটা জিনিস আমার ওখানে দেওয়া রয়েছে, হুম। ও তো আয়স্তদের জিনিস নেবে না। আচ্ছা, মানে তাকে মানে বিবাহিত নারীর যে জিনিসগুলো দরকার সেগুলো সে নেবে না। সধবা নারীর তো আলাদা, বিধবা নারীর তো আলাদা হ্যাঁ। জিনিস। আমি তো সধবাদের জিনিস দিচ্ছি, ও কেন নেবে? সব ছিটকে ছিটকে ফেলে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে সব সিঁদুর টিঁদুরগুলো সব ফেললাম, বলে শিগগির সব ফেলো, ফেলে আবার নতুন করে সব করলাম। তারপরে দিব্যি হোম হয়ে গেল, কোনো প্রবলেমই নেই। আচ্ছা, শুধু একটা সিঁদুর বা হ্যাঁ, আয়স্থের এইটার জন্য- জিনিস ওখানে, আয়স্থে বলতে একটা লোহা ছিল, শাঁখাপলা ছিল আর সিঁদুর ছিল। এটার জন্য কন্টিনিউ ছিটকাচ্ছে। ও এবার- অ্যাকসেপ্ট করবে না এটা। না, ওটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। এইটা হলো মেইন প্রবলেম, যে কারণে আমি যে কাজটার জন্য বসেছি, ও তো যেতেও পারছে না, ও তো বিরক্ত হচ্ছে, ও ইরিটেট হচ্ছে, হুম। এই জন্য ওদেরকেও ইরিটেট করছে, এই জন্য কাজ ঠিকঠাক হচ্ছে না। এবার যখন ও পেরে উঠছে না, তখন আবার আগুন ছিটকাচ্ছে, আবার গায়ে যাচ্ছে, এর জন্যে করা। এবার এই ঘটনাতে কি হয়েছে, ওরা ভয় পেয়ে গেছে, তখন বলে দিদি এটা কি হলো, তোমার বুঝবে না, শুধুটাই সমস্যা ছিল। তারপরে ইতিমধ্যে হোম হলো। অদ্ভুত ভাবে জানো না, হোমটা যখন লাস্ট এন্ডিং পয়েন্ট, ভদ্র মহিলা না হঠাৎ করে ছিটকে, মানে এরকম করে না ঘুরে পড়ে গেল। আচ্ছা, যে তোমার ক্লায়েন্ট ছিল সে সময়। ক্লায়েন্ট ছিল, ওই যে পড়ে গেল, ওর হাতটা কিন্তু ওই অগ্নিকুণ্ডের মধ্যেই গিয়ে পড়লো, মানে অগ্নিকুণ্ডের মধ্যেই গিয়ে পড়লো, মানে চিতার আচ্ছা। মধ্যে পড়লো, ওর হাতের এই পোর্শনটা পড়লো, ভীষণ পেইনফুল তো। কারণ আগুনের মধ্যে তো হাত ঢুকে গেছে। হ্যাঁ। এবার ধরো আদার্স গুলোতে ঝলকা লাগতেই পারে, কিন্তু ওর এই পোর্শনটা পড়ে যায়। কিন্তু অদ্ভুত ভাবে ওই যে পুড়ে গেল, ও যে উঠলো, তারপরে সবাই জোরে জল টল দিল, তারপর যে ভদ্রমহিলাটা সুস্থ হলো, এটা সাথে 3-4 দিন বা 1 সপ্তাহ সময় লেগেছে। হুম। ওনার যা যা প্রবলেম ছিল সব কভার হয়ে গেল। আচ্ছা, এই কারণটা কেন হলো চিতার হাত পড়াটা? কারণ ও তো যাওয়ার সময় ওর বডির কিছু নিয়ে যাবে, আচ্ছা। ওই জন্য যখন ও নিয়ে, কারণ ও তো পুরো বডি প্রায় পুরো পুরো শেষ। হুম। এবার দেখো, ওখানে তো জল পাইনি, আমি তো কমপ্লিট করার পরে তো পূর্ণাহুতি দেবো, হুম। ওখানে তো জল পড়বে, হুম। এবং পূর্ণাহুতির যে নিয়মগুলো আছে সেগুলো পড়ছে। তাহলে কি হচ্ছে, ও এবার চলে যাচ্ছে, ও যাওয়ার সময় ও লোকগুলোকে নিয়ে বেরিয়ে গেল, কিন্তু নিয়ে যাওয়ার সময় আচ্ছা। তোরটা লাগবে, তার জন্য ওই জায়গাটাকে পুড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা। এটা হচ্ছে এনার্জি, তারাপীঠের রহস্য। তারাপীঠে এনার্জিও আছে, এনার্জিকে যদি প্রপার তুমি ইউজ করাতে পারো, তাহলে তোমাকে রেজাল্টও দেবে, আর যদি ভুল ইউজ করো, ও তোমাকে নেগেটিভ রেজাল্টও দেবে। তাই আচ্ছা। ফার্স্ট টাইম আমি নেগেটিভ পাচ্ছিলাম, আমার ভুল ছিল, যখন আমি শুধরে নিলাম, ওভার কাজ করে বেরিয়ে চলে গেল। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকমভাবে দেখতে পারি যে সেই প্রেতাত্মাটা কি তার যে নেগেটিভ এফেক্টটা সে যে নিয়ে গেল, সেটা কি তার পূর্বজন্মে তার উপরে লাগু হবে, নাকি সেটা জাস্ট বেরিয়ে চলে গেল? ও তো জাস্ট মারা গেছে, ওর সোলটা চলে যাচ্ছে, হুম। ওর এনার্জিটা কি হয়েছে, এনার্জির কোনো ব্যাপার নয়, সে নতুন সোল পাবে, আর নতুন সোলে রোগের তো নতুন করে স্টার্ট হবে, সেখানে তো এই রোগের সাথে ওই রোগের কোনো ব্যাপার নেই। ও আচ্ছা, ও যাওয়ার সময় রোগটাকে নিবে, জাস্ট নিয়ে চলে গেল নিয়ে নিজের সাথে। আবার সে পরের জন্মে গিয়ে সেই রোগটাই হবে, এমন কোনো ব্যাপার নেই তো। আচ্ছা, ওরকম কারণ কিছু নেই। তুমি যখন একটা নতুন জামা কেনো, তুমি কি ফুটো ফাটা দেখে না আসো, নিয়ে আসো না তো, পুরো একদম পুরো ক্লিন দেখে নিয়ে আসো না। হুম। ও যখন নতুন একটা শরীর পাচ্ছে, তো ক্লিন পাচ্ছে। এবার তোমার যদি সারা জীবন এর আগে, মানে এই জন্মে তুমি যদি পাপ কার্য করে যাও এবং আত্মার যদি সেইভাবে মুক্তি না হয়, তাহলে তো তোমাকে কিছু না কিছু গন্ডগোল ওখানে ফেস করতে হবে। কিন্তু তুমি যাওয়ার সময় যে এটা কাজটা করে গেলে, কাউকে মুক্তি দিয়ে গেলে, এটা তো তোমার পূর্ণ পূর্ণ, লাভ হলো তাতে। তুমি তো কোনো ক্ষতি করলে না, অবশ্যই তাকে কি মেরে দিয়ে গেলে না, না। তাকে ক্ষতি করে গেলেন না, তাহলে তা ভালো। এটা যদি আমি কোনো বান বা কোনো খারাপ কাজে ইউজ করতাম, তবে কি সে পাপের ফল, আচ্ছা। বা আমি পাপ, কারণ সেই আত্মাটাকে আমি বাধ্য করলাম, বা সেই এনার্জিটাকে আমি বাধ্য করলাম, তখন নেগেটিভ রেজাল্ট দিলেও দিতে পারে। আচ্ছা, সত্যি ঘটনাটা খুব ইউনিক ছিল, মানে আমি প্রথমবার এরকম কিছু শুনলাম। আমরা এন্টিটি নিয়ে আজকে আলোচনা করব, তার আগে কিছু বেসিক কোশ্চেন আছে তোমার কাছে। এই যে তুমি কিছু বলছিলে যে তারাপীঠে যে ওই ছাইয়ের স্তূপটা আছে, আমি দেখি সাধারণ যারা গৃহস্থ মানুষ তারা ওটা গিয়ে নিজের মাথায় ত্রিপুণ্ডের মতন লাগায়, এটা কি করা উচিত? ডেফিনেটলি না। তাহলে এটা সবাই কখন রিসেন্টলি দেখছি সবাই খুব করছে এটা। দেখো, এখন মানুষের মধ্যে তন্ত্রের জানার আগ্রহটা বেড়ে গেছে, তন্ত্র নিয়ে চর্চা করার আগ্রহটা বেড়ে গেছে। তারপরে তো সোশ্যাল মিডিয়া দেখতেই পাচ্ছ, হুম। সোশ্যাল মিডিয়া খুললে এই তান্ত্রিক, বা দেখো আমি কাউকে ছোট বা বড় করার জন্য বলছি না, আমিও অনেক টোটকা বা অনেক কিছু বলি,
বলি না তা? আমি তোমার এখানে এসে কি আমি কিছু বলছি না? তাহলে আমি তো সেই সোশ্যাল মিডিয়াতেই দিচ্ছি জিনিসটাকে। তো এরকম ভাবে প্রচুর মানুষ প্রচুর কিছু টোটকা বা উপাচার বা কিছু নিয়ম বা কিছু পদ্ধতি বলছে, কিন্তু সেটা কি সম্পূর্ণ পদ্ধতি না আংশিক কিছু একটা পার্ট? আচ্ছা, কারণ একটা বলো সোশ্যাল মিডিয়ার কোনো প্রোগ্রাম বলো বা কোনো সিচুয়েশন বলো করে যাই বলো না কেন, তাদের প্রপার প্রসেসটা বলা বা পুরো সম্পূর্ণ যে মাধ্যমটা বা সিস্টেমটা সেটা বলা ঠিক না বা উচিত নয়। কারণ এটা তো গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা। আর আমি গুরুমুখী বিদ্যার সম্পূর্ণ জিনিসটা তোমাকে কখনোই সোশ্যাল মিডিয়াতে দেবো না। আমি নিশ্চয়ই তোমাকে পুরো গল্পটা বললাম বা আমার সেদিনকার অভিজ্ঞতাটা বললাম, কিন্তু কি কি প্রসেস অ্যাপ্লাই করেছি কি হ্যাঁ, বলেছি ওটা নিজের গুরু থেকে শিখতে বা কিভাবে করেছি সেটা কি বলেছি, সেটা বলা উচিত নয়। আচ্ছা, তো এখন কিছু কিছু মানুষ কি করছে, কিছু কিছু মন্ত্র কিছু কিছু উপাচার সে কি করছে, মানে একটা বইয়ের ধরো একটা তোমার 35 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠার একটা পেজের বই, আমি তার একটা উপসংহার বানাচ্ছি, তাহলে কত পৃষ্ঠায় বানাবো সেটা 1 পৃষ্ঠা। তাহলে একটা বইয়ের উপসংহারটা যদি আমি 1 পেজে লিখি, আলটিমেটলি কি বইয়ের সমস্ত কিছু জানা যাবে? একদম না। তো আমরা সোশ্যাল মিডিয়াতে যত লোকই যাই বলুক না কেন, ওরও একটা ধরনের একটা উপসংহার বা সংক্ষিপ্ত সার, মানে ওটা বেসিক্যালি একটা স্টেপ বললো, বাট তার এবার এই জিনিসগুলোকে নিয়ে এত বেশি চর্চা চলছে বা এগুলোকে নিয়ে এত বেশি আলোচনা বা সমালোচনা যেটাই বলো না কেন হচ্ছে, এবার সাধারণ মানুষরা দেখছে, মেয়ে বলো বাচ্চা বলো পুরুষ মানুষ বলো বা বিবাহিত মানুষ বলো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সময় মানে বিভিন্ন প্রবলেম, কেউ ভালো কেউ খারাপ, যার যেরকমই হোক না। এবার যখন তার কিছু হচ্ছে, এবার যখন যাচ্ছে তখন গিয়ে দেখছে বিভূতি ওটা পড়লে ভালো হবে বা এটা করলে ভালো হবে, পড়ে তো নিচ্ছে। আচ্ছা তুমি একটা সিম্পল কথা বলো, শ্মশান খুব পবিত্র স্থান এটা ঠিক, কিন্তু একটা এনার্জি তো ওখানে এন্ডও হয়, তো সে তো একটা মাধ্যমও খোঁজে। তোমার মধ্যে যদি সেটা মানে ফিল করা বা বোঝার সম্ভব না থাকে, তুমি যখন ওখানে যাচ্ছ সে যে তোমার সঙ্গ নেবে না তার কোনো গ্যারান্টি আছে? না, নিতেই পারে, সে নিতেই পারে। তখন কি হচ্ছে, তুমি ধরো সেখান থেকে কিছুটা ছাই নিলে কপারেটিভ বলে, তার মানে কি তুমি তাদেরকে ভালোবাসো বা তাদেরকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই, তাদেরকে জানো বোঝো, সময় সঙ্গ নিয়ে নিতে পারে, তো বিপদ যে আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। ঠিক। আর ঠিক সোশ্যাল মিডিয়া না অনেকজনের ধারণা যে শ্মশানে শিব থাকে এবং তারাপীঠ পবিত্র স্থান, ওই জন্য তারা ছাইটা নিয়ে বাড়িতে রেখে দেয় অনেক সময়। যেরকম কামাখ্যায় আমরা মায়ের যে জলটা পাওয়া সেটা যেরকম বাড়িতে রাখি, তারা ছাইটা নিয়ে বাড়িতে রেখে দেয়, তাদের মঙ্গল হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, তোমার বাড়িটা তোমার কাছে মন্দিরের মতো তো, বা তোমার এটা সব থেকে শান্তির জায়গা পৃথিবীতে, তুমি যেখানেই ঘুরতে যাও না কেন তোমার একটা টাইমের পর মনে হবে আমি বাড়িতে যাই, তো বাড়িটা যতটা শান্তির জায়গা, কিন্তু বাড়ির মধ্যে তোমার টয়লেট আছে, বাথরুম আছে, সবই আছে, ওটাকে বাদ দিয়ে তুমি বানাতে পারো না? তো তারাপীঠ মহাশ্মশান যেমন ভালো, সেখানে পজিটিভ এনার্জি বা ভালো এনার্জিও থাকে, নেগেটিভ এনার্জিও তো থাকে। কি বলেছে নেগেটিভ এনার্জি নেই? এবার তারাও তো একটা অপশন খোঁজে। তো তুমি বাথরুম বা পায়খানার যে পটিটা যত্ন করে, আমার বাড়িটা খুব ভালো, তুমি যাওয়ার সময় ওটাকে টোপলা করে ঘরে নিয়ে চলে যাবে বা কোথাও ঘুরতে নিয়ে চলে যাবে? না। দেখো ছাইটাকে আমি মানে খারাপ বলছি না, কিন্তু সেখানে তো নেগেটিভ বা পজিটিভ, দেখো ছাই কোন কাজে লাগে, তা আনবি যখন আন না, বা মায়ের পায়ের ফুল নিয়ে আয়, চরণের একটু ফুল আনলে সেটাকে বাড়িতে রাখো, ছাইটা কোনো বুদ্ধিতে আনছে জানি না, সে কি আগর সাধনা করছে না তার বাড়িতে কোনো তন্ত্র সাধনা চলছে নাকি তার বাড়িতে কি আছে? আর যদিও বা হয়, ছাই কেন? আমার মনে হয় ছাইটা রিসেন্টলি হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য বেশি ফেমাস হয়েছে। ছাই তো পবিত্র, শিবের মাথায় ভস্য থাকে, বাড়িতে রাখতে। শিবের ভস্য যেটাকে ইউজ করা হয় কখনো কালো দেখেছো? না, সাদা হয় দেখতে। সাদা কেন হয়? আর তুমি তারাপীঠের মহাশ্মশানে যে ছাইয়ের ঢিবিটা যেটা কালো না সাদা, গ্রিস ব্ল্যাক কালারের হয় দেখতে। হ্যাঁ, তো কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে? অবশ্যই আছে। তো সাদাটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ভস্য, ওটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই যে প্রপার বডিটা হয় না, বডির সোলটাকে নেওয়া হয়, কাঠ পোড়া ছাইটা নেওয়া হয় না। এবং গৃহস্থের কোনো শিবকে ছাই পড়াতে কেউ, ছাই দিতে কেউ দেখেছে? কাল ভৈরব, মহাকালের মন্দির, এইসব জায়গায় ছাই দিয়ে সাধনা করা হয়, কারণ সে তো শ্মশানচারী, শ্মশানে আছে তাই। কিন্তু কোনো গৃহস্থ মন্দির তুমি দেখেছো যে, তুমি ধরো বেনারসে কে আছে? কাল ভৈরব আর বিশ্বনাথ, তাই তো। তো ওনাকে কাল ভৈরবকে ওনাকে ছাই দেওয়া হয়, ওনাকে কি ছাই দেওয়া হয় নাকি? দুজনের মধ্যে পার্থক্য কি হয়ে গেল? মণিকর্ণিকার ঘাট তো তার পাশেই, তাহলে ওনাকেও ছাই দিয়ে স্নান করিয়েছে কি? কেন করানো হয়নি? কে কিভাবে অধিষ্ঠিত? আমি কালীকে যদি লক্ষ্মী রূপে পুজো করি হবে না, আর লক্ষ্মীকে যদি কালো রূপে পুজো করি হবে না। তো যার জন্য যেটা আগর সাধনার মধ্যে আছে কিনা, গায়ে ভস্য মাখো,
রাইট? হুম। বা নাগা যারা সন্ন্যাস, তাদের কিছু কিছু প্রথার মধ্যে রয়েছে গায়ে ভস্য মাখো। তারা শ্মশানচারী, শ্মশানেই থাকে, শ্মশানেই খায়, শ্মশানেই করে। তো তাদেরকে তুমি যদি গৃহস্থ করতে যাও, হবে সম্ভব? না। তো যখন তুমি ছাইটাকে নিয়ে আসো, তুমি শ্মশানটাকে তুলে ঘরে নিয়ে আসো। শ্মশান কি হয়? যে কোনো জিনিসের শেষ বা পরিণতি হচ্ছে, তাহলে তুমি ঘরে নিয়ে আসো না, তুমি পরিবারটাকে শ্মশান বানাতে চাইছো বা তার পরিণতি বা শেষ করতে চাইছো। যাতে মঙ্গলজনক বাড়িতে কিচ্ছু হবে না, কি করে মঙ্গল হতে পারে? ভ্রান্তি ধারণা একটা। আমরা শিবকে রুদ্রের দেবতা বলি, ধ্বংসের দেবতা বলি। সৃষ্টি যখন হয় ধ্বংস তোমাকে করতে হবে, ধ্বংস না হলে তো সৃষ্টি হবে না। হুম। তো আমাদের শ্মশান বা আমাদের শ্মশান ক্ষেত্রটাকে কি বলা হয়? লাস্ট Last. পরিণতি। হুম। তো তুমি লাস্ট পরিণতির জিনিসটাকে কোথায় নিয়ে আসছো? ঘরে। ঘরে তো তুমি ভোগ করবে, বিলাস করবে, আনন্দ করবে, উৎসব করবে, সেই জায়গা তো শেষ পরিণতির জায়গা না। হুম। তাহলে ও তো তৈরি করবে শেষ পরিণতির জায়গা বানানোর চেষ্টা করবে, করবে না? আর এটার সাথে কোনো রকম প্রেতাত্মা বা কিছু চলে আসতে পারে সাথে? সবসময় সম্ভব নয়, বাট নেগেটিভ এনার্জি যদি কখনো যদি তন্ত্রের মাধ্যমে কোনো কারণ করা হয়, বা তোমার রাশি হালকা হয়, বা তুমি আহ্বান করো, চলে আসতেই পারে। আচ্ছা, এটার জন্য। হুম। আচ্ছা, কখনো দেখো শ্মশানকালী কেউ বাড়িতে পুজো করে? এটা অ্যাকচুয়ালি আমি কোনোদিন ছোটবেলায় দেখিনি, বাট আমি রিসেন্টলি কয়েকটা সময় দেখেছি, আজকাল রিসেন্টলি লোকজন শুরু করেছে শ্মশানকালী পুজো করা বাড়িতে। এগুলো তো সব অতি জ্ঞানী লোকের কারবার। মাতঙ্গী পুজো অনেক আমি কি বলা। বললাম? এটা হচ্ছে অতি জ্ঞানী লোকের কারবার। হুম। তো তাদের জ্ঞান সম্পর্কে আমার আইডিয়া নেই, সুতরাং আমি এটা বলতে পারবো না। শ্মশান আর গৃহের মধ্যে যদি পার্থক্য না থাকলো, তাহলে শ্মশান আলাদা ক্ষেত্র হতো না, বাড়ি আলাদা ক্ষেত্র হতো না, হতো কি? একদম নয়। তো শ্মশানের মধ্যে বাড়ি করে থাকতে পারতো, বাড়ির জন্য আলাদা ক্ষেত্র। শ্মশানটাকে সমাজে তো এর জন্য শ্মশানটাকে আলাদা করা হয়েছে, হুম। পবিত্র স্থান মানছি, তাহলে শ্মশান আর বাড়ি তো এক হয়ে যেত। আর বলতে পারো ডোমরা থাকে, হ্যাঁ থাকে, তাদের জীবনযাত্রাই ওটা তাই। তাদের জীবনযাত্রা তুমি লিড করতে পারবে তো, বা সাধারণ মানুষরা লিড করতে পারবে তো? আচ্ছা, আমরা এন্টিটি নিয়ে কথা বলছিলাম, তো তুমি একটু একটা জিনিস আমাদের খুব ভালো করে একটু বোঝাও, মানে যারা ধরো কিছু জানে না, শুধু নামগুলো রিসেন্টলি শুনেছে পডকাস্ট বা সোশ্যাল মিডিয়া দৌলাতে, পেতাল, জিন, এগুলো কি হয়? পেতাল এবং জিন, এটা নিয়ে তুমি একটু বলো। এদের সম্পর্কে তুমি কি জানতে চাও? পেতাল বিষয়টা কি? এরা কি অন্য রকমের ভূত প্রেত, অন্য রকমের শক্তিশালী ভূত? এরা কি বেসিক্যালি পেতাল? দেখো, বেতাল হচ্ছে, তুমি 64 যোগিনীর নাম শুনেছো কিনা জানি না, হুম। তার মধ্যে একটা অধ্যায়, বা অনেকে এটাকে আলাদা একটা এন্টিটির মধ্যেও ধরে, ঠিক আছে? কারণ গোয়াতে একটা বেতালের মন্দির আছে এবং সবাই ওখানে পুজো দেয়, তো আমি বেতাল নিয়ে একটু বিশেষ করে জানতে চাই। হ্যাঁ, তো তুমি যে বেতালের সে সম্পর্কে জানতে চাইছো, দেখো এটা নিম্নবর্গের একটা সাধনা, যেটাতে মোক্ষ লাভ হয় না, কিন্তু তুমি তাকে যদি সিদ্ধি লাভ করতে পারো, তোমার অবাঞ্ছিত কিছু ইচ্ছা পূরণ হতে পারে। এই ইচ্ছাগুলো কি? তুমি অর্থপ্রাপ্তি করতে পারো, তুমি কাউকে নিজের মডিফাইড করতে পারো বা নিজের মতো করে পরিচালনা করতে পারো, বা কাউকে তুমি তোমার কন্ট্রোলে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করাতে পারো, বা তুমি আমার একটা শক্তি আছে, আমার একটা এনার্জি আছে, আমার একটা পাওয়ার আছে, যেটাকে দিয়ে কিছু চমৎকারী কিছু জিনিস লোককে দেখাতে পারো, যেটাকে লোক দেখে ভাবে বাহ তুমি বিশাল বড় কিছু। হুম। বাট তাতে না তোমার মোক্ষ লাভ হবে না। তুমি হ্যাঁ, বেতালকে যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে কি হতে পারে, তোমাকে মোক্ষের পথে যেতেও কিছুটা পথ দেখাতে পারে, যদি তুমি সঠিকভাবে ইউজ করো। আদারওয়াইজ তোমাকে নিম্নগামীই করবে। মানে এই কি কিছুটা কর্ণপিশাচ বা কর্ণপিশাচিনীর মতন? ধরে নিতে পারো, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আলাদা জিনিস। হুম। আচ্ছা। কর্ণপিশাচিনী কি হয়? তোমার কানের কাছে বলতে থাকে কন্টিনিউয়াসলি, নন স্টপ, হুম। যে কি হয়েছে, কি বৃত্তান্ত, কি না। মানে তুমি ধরো আমি কর্ণপিশাচিনী সাধনা করেছি, আমি সিদ্ধি লাভ করে নিয়েছি, হুম। ঠিক আছে, তুমি আমার সামনে বসে আছো, তোমার সম্পর্কে বলতেই থাকবে, বলতেই থাকবে। এবং এই সাধনা যারা করে, তারা 90% লোক লাস্টে গিয়ে পাগল হয়ে যায়, নিতে পারে না। কারণ একটা দেখো, মানুষের সাথে রাস্তায় ঘাটে চলতে গেলে তুমি প্রচুর মানুষের সম্মুখীন হবো, সবার সম্পর্কে কানের কাছে বলতেই থাকে, বলতেই থাকে। 100 ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে, 5 দিন ভালো লাগবে, 2 বছর ভালো, তারপরে বিরক্তি লাগবে। কানের কাছে তো বলেই যাচ্ছে, ও তো থামছে না, ম্যাক্সিমাম লাস্ট পর্যন্ত পাগল হয়। আমাদের পডকাস্টে একজন ভদ্রলোক আসেন, তার নাম হলো সুরজিতানন্দ ভৈরবজি। উনি আমাকে সেম কথাটা বলেছিলেন পডকাস্টে নেই, যে ওনার একজনকে চিনতেন যিনি এরম কর্ণপিশাচিনী সাধনা করেছিলেন এবং তার সাথে সবসময় কানে বলতে থাকতো, এবং পরবর্তীকালে লোকটা পাগল হয়ে সুইসাইড করে নেয়। বাধ্যতামূলক করবে, কারণ কর্ণপিশাচিনীর যে সাধনাটা সম্পূর্ণ একটা নিম্নবর্গের তন্ত্রের সাধনা। মানে তন্ত্রের মধ্যে দুটো পার্ট আছে, একটা ঊর্ধ্বগামী, একটা হচ্ছে নিম্নগামী। ওটা নিম্নগামী তন্ত্র, ওটাতে তোমার কোনো পজিটিভ নেই, তোমার আত্মার মুক্তি হবে না, তোমার কোনো মোক্ষ লাভ হবে না। এটা কি হচ্ছে, তোমার কিছু পাওয়ার হবে। ধরো তুমি আমার সামনে বসে রয়েছে, হুম। ভালো করে বোঝো, তুমি এসছো মা, হুম।
মা 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 আমার এই না তোকে কিছু বলতে হবে না, তুই যে এসছিস তোর তো এই প্রবলেম, তুই এই কারণে এসছিস, এই এসছিস তোর ছেলের নামেই, তোর মেয়ের নামেই, তোর বাবা এখানে থাকে, তুমি কি ভাববে আমাকে? ওরে বাবা, তো বিশাল বড় মাপের সাধক। হুম। আদৌ কি সত্যি তাই? আমি তো কোনো কিছু জিনিস সাধনা করেছি, ও তো আমার কানের কাছে বলে যাচ্ছে, আমি সেটা দেখে তোমায় বলে দাও। তুমি তো ভাবছো যেটা হচ্ছে জনসাধারণের কাছে নিজেকে বিশাল বলে কিছু প্রচার করা বা নিজেকে বিশাল বড় করে দেখানো বা নিজের কিছু স্বার্থ সিদ্ধির জন্য যে সাধনা, এটাতে বেশি কিছু তুই কোনো পাওয়া মানুষকে দেখেছো যে কর্ণবিধানী সাধনা করেছে? হ্যাঁ দেখেছি। তো তাদের পরিণতি কি হয়েছিল, কি হয়েছে? আমার চোখের সামনে দেখা, স্টিল না সে জীবিত আছে, পাগল না, কিন্তু সে পাগল হবার অবস্থায়। আচ্ছা। সে এখন বলছে আমি কি ভুল করেছি, আমি একে ছাড়াতে পারছি না, আমাকে বলেওছে সে যে মানে করতে গেলে কর্ণবিধানী ছাড়াবে কি করে, মানে তাকে দূর করবে কি হবে? ছাড়ে না, কোনো উপায় নেই এটার? ও যেতে কেন চাইবে? আমার তো একটা কাজ দরকার বসার, আমি তো পেয়ে গেছি, আমি তোমাকে ছাড়বো কেন? কারণ ও যখন আসছে ও তো কথা নিয়েই আসছে, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না, তুমি কথা যতক্ষণ না দিচ্ছ তো আসছে না। ওকে তো তুমি আহ্বান করেছো, তো স্ব ইচ্ছাই আসেনি। হুম। যদি ও যায় ও নিজের ইচ্ছাই যাবে, এবার ওর ইচ্ছা কখন হবে সেটা ও জানে, আর ও তো সঙ্গী চাই, ও তো একটা সঙ্গী পেয়ে গেছে, কেন ছাড়বে তোমাকে? আর বেতালের কেসও সেম হয়, সে ছেড়ে যায় না তোমায় কখনো। দেখো বেতাল সাধনা বা কর্ণপ্রয়োজনের সাধনা এরকম বেশ কয়েকটা আরো অনেকগুলো সাধনা আছে, আমি সেগুলো তোমাকে বলছি না এখন নাম। তো এদের পরিণতি খুব প্যাথেটিক হয়। কোনো দেবীর মন্দিরে গিয়ে কোনো প্রার্থনা করে কিছুই লাভ হয় না শেষে। সে তার সুযোগটাই পায় না, কারণ তার মানসিক অবস্থা বা মানসিক পরিস্থিতি সেটা থাকে না। কারণ ধরো সে মন্দির যাবে, তুই যাচ্ছিস সেটা না এটা এটা হবে, এটা না এটা এটা হবে, মানে তাকে তো অলরেডি মিসগাইড করে দেয়। আচ্ছা। মিসগাইড করে দেয়, করা যাবে না তা নয়, কিন্তু সে তো তখন আর নিজের কন্ট্রোলে থাকে না। কারণ ও তো সবসময় আমাকে বলে যাচ্ছে, সেটা আমি তো জেনে অভ্যস্ত গেছি, ও যা বলছে সব ঠিকই বলছে। ও যখন মিসগাইড করবে আমি তো বুঝতে পারবো না আমাকে মিসগাইড করছে, কারণ ও কখনোই চাইবে না তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা, মানে ঈশ্বরের কৃপা ছাড়া এখানে আর কিচ্ছু করার নেই। আচ্ছা, এরপরে এটা বলছিলাম জিন, জিন বিষয়টা কি? আচ্ছা, তোমার কি জিন, তুমি একটু এক্সপ্লেন করা, তোমার যদি জিনের কোনো প্রত্যক্ষ ঘটনা থাকে একটু আমাদের বল। জিনের ঘটনা, জিন হচ্ছে এমন একটা জিনিস তুমি দেখতে পাবে না, বুঝতে পারবে না, কিন্তু খুব দ্রুত কাজ করে। জিন দিয়ে সাধারণত খুব একটা ভালো কাজ করানো হয় না, খারাপ কাজই করানো হয়, যেমন বান মারা, ক্ষতি করা, কারো অনিষ্ট করা বা কিছু করা। তো জিন যদি তোমাকে অ্যাটাক করে, ধরো এই জিন কিন্তু কাউকে জেনে বুঝে ইচ্ছাকৃত অ্যাটাক করে না, হুম। কারণ ওর তো আর খেয়ে দেয়ে কাজ নেই তোমার ঘাড়ে গিয়ে বসেও নৃত্য করবে বা তোমাকেও ডিস্টার্ব করতে যাবে। খুব যদি ওর রাস্তা পথে বা ওর থাকার জায়গা বা ওকে যদি ডাইরেক্ট কোনো ডিস্টার্ব না করে, আর সাধারণ মানুষ সাধারণত ওদেরকে ডিস্টার্ব করতে যায় না। এই জিন ম্যাক্সিমাম চালানের মাধ্যম দিয়েই আসে, এবং এই যে চালান করছে, ধরো তোমাকে যখন ওর অ্যাটাক করবে বা ওকে যখন পাঠাবে তোমার অনিষ্ট করতে, তখন তোমার মধ্যে কিছু কিছু সিমটম দেখা দেবে। তুমি মানে অস্বাভাবিক কিছু অ্যাটিটিউড করতে শুরু করবে, তোমার মনে হবে তোমার সামনে কিছু রয়েছে, পেছনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কেউ তোমাকে অ্যাটাক করছে, এরকম ঘটনা। তো আমি এমন একটা ঘটনা বলছি, ভদ্র মহিলা খুব সুন্দরী, হুম। মানে একটা ফ্যামিলি, তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের বউ অত বেশি সুন্দরী নয়, বাট ছোট যে বউ সে বেশ সুন্দরী, এবং নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছে। বিয়েটা প্রথমে পরে বাধা দিয়েছে, তারপরও রাজি হয়। প্রবলেম হয় বিয়ের ঠিক এক সপ্তাহ পর থেকে গায়ে হলুদে যে কাপড়টা থাকে অদ্ভুতভাবে সেটা চুরি হয়ে যায়। আচ্ছা। এবার যেহেতু চুরি হয়ে যায়, যেটা হয় না, পায় না 1 থেকে 1.5 মাস পর কাপড়টা পাওয়া যায়। আচ্ছা। কিন্তু কাপড় পাওয়ার ঠিক এক সপ্তাহ আগে থেকে বউটা অদ্ভুতভাবে ভয় পেতে শুরু করে। কি ভয় পাচ্ছে না, ওইখানে মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, এইখানে মনে হচ্ছে কিছু একটা রয়েছে, সে খাটে বসতে চাইছে না, বলছে খাটে কেউ বসে আছে আমি বসবো না, মানে এরকম ব্যবহার সে শুরু করেছে, পাগলামি যেটাকে বলে। হুম। খাওয়া দাওয়া প্রায় বন্ধ বললেই চলে। ও যখন খাচ্ছে অত্যাধিক খেয়ে ফেলছে, আর খাচ্ছে না তো খাচ্ছেই না। এবার দেখো একটা মানুষ যদি অত্যাধিক খায় তাহলে কি হবে, এই অবস্থায় আমার কাছে নিয়ে আসে। তখন মেয়েটার বিয়ে হয়েছে প্রায় 1.5 মাস, আচ্ছা। কিন্তু মেয়েটা পুরো এরকম রোয়া হয়ে গেছে হালকা। তো আমি দেখে বুঝলাম যে বান টান কিছু দেখে মনে হচ্ছে না, কারণ দেখো বান মারলে অত্যাধিক খাচ্ছে একবেলা, তারপরে খাচ্ছেই না 2-3 দিন, এটা হয় না। ট্যালেন্টটা খুব অদ্ভুত, মানে আমরা শুনি যে শুকনো বান মারলে সে খুব শুকিয়ে যায়, বাট সে তো বান মারা, কি বললাম, ও তো যখন খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, ঠিক যাচ্ছে, এটা খুব ননস্টপ অদ্ভুত। খেয়েই হ্যাঁ, যাচ্ছে, আর খাচ্ছে না তো খাচ্ছেই না। হ্যাঁ। দেখো মানুষের একটু তো খটকা লাগবে যে কি ব্যাপার, কি হচ্ছে, এটা আবার কি ধরনের। হুম। তো ওদের কোথাও মনে হচ্ছে এটা ডাক্তারের প্রবলেম না, যেহেতু সমস্যাটা কোথায় হচ্ছে, যেহেতু গায়ে হলুদের কাপড়টাই চুরি গেছে, হুম। মনে তো খটকা লেগে গেছে। হুম।
তারপরে আবার 1.5 মাস পরে পাওয়া গেছে, পাওয়ার মোটামুটি 10-15 দিন পরেই আমার কাছে নিয়ে এসেছে। তখন মেয়েটা রীতিমতো পাগল পাগল অবস্থা, হঠাৎ হঠাৎ করে হাতের এইসব জায়গাগুলো ফিরে যাচ্ছে। মানে কি হচ্ছে, ওকে ফেলে দিচ্ছে, মানে ধরো কথা বলছে তো, মানে ব্লেডের কাটের মতন। হ্যাঁ ধরো কথা বলছে তো, সেকেন্ডের মধ্যে হাতের এই অংশগুলো ফিরে গেল, গলগল করে রক্ত, কি ব্যাপার কাটলো কি ওটা জানি না, হঠাৎ করে পায়ের হাঁটুর নিচ থেকে ফিরে গেল, ওরা টানা লম্বা করে ফালি, অদ্ভুত ব্যাপার। এইবার যেটা প্রবলেম অদ্ভুত হয়ে ওর নিজের বরকে সহ্য করতে পারছে না, দেখলেই ক্ষেপে যাচ্ছে। আচ্ছা, বিয়ের 1-1.5 মাসের মধ্যে? হ্যাঁ, যে ছেলেকে পছন্দ করে বিয়ে করলো, সবকিছু করলো, সেই ছেলেকে মানে সহ্যই করতে পারছে না। ঘরে ঢুকলে রীতিমতো তেলে বেগুনে চলে যাচ্ছে, পারলে মেরেই ফেলে, যা পাচ্ছে হাতের কাছে ছুঁড়ে ছেড়ে ফেলছে। তো এরকম অবস্থা আমার কাছে নিয়ে এসেছে। আমি দেখে বললাম যে এইসব কোনো ব্যাপার না, এটা অন্য কোনো প্রবলেম। তখন আমি রীতিমতো জিজ্ঞেস করলাম কতদিন আগে বিয়ে হয়েছে, তো বলো এখনো 2.5 মাস কমপ্লিট হয়নি, সবেই 1.5-2 মাস বিয়ে হয়েছে। আচ্ছা, এখনই এই অবস্থা? বলছে কিছু চুরি গেছিল, বলছে হ্যাঁ গায়ে হলুদের কাপড় চুরি গেছিল, কিন্তু পাওয়া গেছে অদ্ভুতভাবে, কিন্তু কিছুটা পোর্শন কাটা রয়েছে। আমি বললাম তাহলে নেক্সট দিন আসবে, হলুদের কাপড়টা নিয়ে আসবে। ওরা নিয়ে আসে, অদ্ভুতভাবে যখন আমি কাপড়টা ধরেছি না, পুরো আমার চেম্বারটা আষ্টে পচা গন্ধে ভরে গেছে সেকেন্ডের মধ্যে। আচ্ছা, মানে ওই কাপড় যতক্ষণ ওই বাড়িতে থাকবে ততক্ষণ পাগলাম করতে থাকবে। জিনো তো একটা মাধ্যম দিয়ে আসবে, ওই কাপড়টা নিয়ে গিয়ে কাজ করেছে, করার পরে যে সাধক করেছে আর কি, তার নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে ওকে রেখে দিয়েছে, আর ওই কাপড়ে দৌড়াতে ওখানে চলে এসছে। আর ও এসে যেহেতু ওর গায়ের কাপড়, ওকে ডিস্টার্ব করা স্টার্ট করে দিয়েছে, এবং এটা ইচ্ছাকৃত করানো হয়েছে, কারণ ওকে সংসার করতে দেবে না, যেহেতু অত্যাধিক সুন্দরী। আচ্ছা, তার ফ্যামিলিতে কেউ করেছে সেটা? একদম 2 জায়ের মধ্যে একজন করেছে। আচ্ছা, তোমরা বুঝতে পারো যে কে করেছে একদম। এক্স্যাক্টলি? দেখো, সবচেয়ে বড় বাজে জিনিস কি জানো তো, ক্ষতি কাছের লোকই করে। আমার এতদিনের অভিজ্ঞতা, খুব দূরের লোক করে না, হয় খুব ক্লোজ বন্ধু বান্ধব করবে, নাহলে ক্লোজ আত্মীয় করবে, নাহলে ঘরের মেম্বাররাই করবে। এর বাইরে তোমাকে আমি চিনি না জানি না, আমার পেট ঠাকা পড়েছে, তোমার ক্ষতি করতে যাও। আমার নয়, তোমাকে আজকে পরিচিত হয়েছে তোমার সাথে, তাই আমাকে তো এতদিন চিনতে না জানতে না, তুমি কি কোনো কারণে আমার কোনো ক্ষতি চাইবে? না। দরকার আছে? যাকে জানি, যার ব্যাপারে জানি, আমি যাকে চিনি না জানি না তার বিষয়ে কেন আমার হিংসা হবে, কেন তার উপরে ক্ষোভ হবে? তো যাই হোক, তারপরে বললাম কি কি করতে হবে, তা ওরা করে। করার পর এখন বউটি সুস্থ, এখন 1.5 বছরের একটা ছেলেও আছে। আচ্ছা, রীতিমতো সংসার করছে। তবে হ্যাঁ, দুঃখের বিষয় সংসার হচ্ছে, মানে ফ্যামিলিতে আর থাকেনি, বাইরে গিয়ে হচ্ছে। আচ্ছা, তুমি যে জিনটাকে তাড়ালে কিভাবে? এটা তো একটা আমাদের প্রসেস আছে, পদ্ধতি আছে, সেটা তো বলা আমি অনেক জায়গায় শুনে যে জিনকে তাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভুল কথা। আচ্ছা, কে বলেছে জিন তাড়ানো সম্ভব না? আরে ওকে তো স্বইচ্ছায় ধরেনি, 1 নাম্বার, আর ও তো ওটাকে পায়ও নি, ও সাধনা করাটাকে সিদ্ধিলাভও করেনি, বা ওকে ও অ্যাবজর্বও করেনি, ওকে তো চালানো হয়েছে ক্ষতি করার জন্য। তা ওর কাছে থেকে লাভটা কি? সাধক কখনোই যাবে ওকে নষ্ট করে দিয়ে আমি? সাধক তো টেনে নিয়ে বেরিয়ে গেছে, ওর কাছে যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছি, সেই সিস্টেম করে দিয়েছি। এবং আমরা যখন কাজ করি, অপোনেন্ট ব্যক্তি জানতেও পারে, তো সেও বুঝেছে যদি নেক্সট টাইম আমি একে পাঠাই, তাহলে আমাকে জিনকে ছাড়তে হবে। তো আমি কি আমার পাওয়ার ছেড়ে দিতে রাজি হবো? না, অবশ্যই না। সে তো তাহলে আমি তো সেই কাজ করবোই না, কারণ এ তো আমার সব কাজ করে দিচ্ছে। জিনকে ধরে নাও, যে সাধক মানে নিজের আয়ত্তে রাখে বা আয়ত্ত আনতে পারে, জিন হচ্ছে একজন ধরে নাও চাকর, আমি ওকে যা ইনস্ট্রাকশন দেবো তাই করবে, যদি আমি কন্ট্রোল করতে পারি। আমি যদি ওর কন্ট্রোলে চলে, তাহলে বিপদ। আচ্ছা, তো আমি আমার চাকরকে কখনোই হাতছাড়া করতে চাইবো না? ডেফিনেটলি না। তাই তো দরকার ওর কাজ করতে চলে আয়। তোমাকে আমি একটা ঘটনা দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমার একটা দূর সম্পর্কের একজন চেনা পরিচিত, তার বন্ধু সেই ভদ্রমহিলা, অনেকটা বড় আমার থেকে। তো অফিসে একজন ভদ্রলোক তাকে একটা লং দিয়েছিল খেতে, হঠাৎ করে একদিন সে লংটা খায় অকারণে। বাড়ি ফেরার পরে সে দেখে যে সে যখন চান করে বেরিয়েছে, তার পুরো পিঠ জুড়ে সরু একটা কাট, পুরো পিঠ জুড়ে। কিছু লাগাতার এটা হতে থাকে যে উনি যখন চান করে বেরোচ্ছে বা হঠাৎ করে দেখছে সে হাতে বা পায়ে, বিশেষ করে পিঠে, মানে পিঠের এইখান থেকে এন্ড পর্যন্ত সরু কাট। এবং হঠাৎ করে তার সাথে তার স্বামী, মানে হাজবেন্ডের মন মালিন্য হতে শুরু করে, তারা কথা বলা কমিয়ে দেয়। একসময় স্বামীর সাথে সে আর কথা বলা খুবই কমিয়ে দেয়, মানে তারা হাজবেন্ড আর বাড়িও আসতো না, সে অন্য কোথাও থাকতো। তাদের 2টো বাড়ি ছিল, হাজবেন্ডারও আলাদা আলাদা থাকা শুরু করে, প্রায় ডিভোর্সের মতন অবস্থা। কিছু মাস পরে তার ফিল হয় সে যখন রাত্রে ঘুমাচ্ছে, তার সাথে যেন কেউ মনে হয় ইন্টারকোর্স করছে, তাকে দেখতে পাচ্ছে না। এবং সে পরবর্তীকালে অনেক তান্ত্রিক ইত্যাদি দেখায়, কিন্তু তার কোনো কিছু মানে সুরা হয় না। এবং সে আস্তে আস্তে সে খুব শুকিয়ে যায়, সে খুব ফর্সা, তার স্কিন টোন খুব কেমন একটা চাপা রঙের হয়ে যায়, তার মুখের
খুব খুব খারাপ অবস্থা হয়ে যায়। এটা কোন কারণে তুমি বলতে পারবে হয়েছে? দেখো, এগুলো দুটো হতে পারে, এক জিন চালান হতে পারে, কারণ জিনেরা প্রচুর পরিমাণে সুন্দরী মহিলা হলে বা হলে যদি চালান করে এরা অ্যাক্টিভ করে, ঠিক আছে। আর এই কার্ডস গুলো পিঠের? এরা যখন মানে আসবে তার আগে তারা কিছু সিমটম দেবে, হুম তার বডিতে এ করবে, তো এগুলো তার সিমটম। হুম আমি তোমার আশেপাশে আছি, তুমি আমাকে ফিল করো, আমাকে বোঝো, আমাকে জানো, তুমি চেষ্টা করছো না, তাহলে আমার রাগ হবে না? হুম। তো আমি তখন ইন্টারভিউ করছি, আমি তখন কি করছি, ফেলে দিলাম, আচ্ছা। কেটে দিলাম, আমি আছি, আমার উপস্থিতিকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, হুম বুঝছো না, আমি আমার মতো করে কাজ করছি, এটাই ফ্যাক্ট। কারণ ওর তোমাকে আঘাত করে তো কোনো লাভ নেই, হুম। হয় ও স্ট্রাকশনে তোমাকে মানে আঘাত করছে, আদারওয়াইজ ও তোমাকে রিয়েলাইজ করাচ্ছে আমি আছি। তো সে কোনোদিনও সলিউশন কিন্তু পায়নি এখন পর্যন্ত, এটার কি কোনো বিশেষ? দেখো, ও তাহলে প্রপার কোনো তান্ত্রিকের কাছে যায়নি। সে যে কার কাছে গেছিল সে বলে তারা একজন তার বাড়ি নরসিংহ প্রয়োগ করেছিল। দেখো, নরসিংহ প্রয়োগ করেছে, এবার সে কি প্রসেসে প্রয়োগ করেছে এটাও তো জানতে হবে, তো কারণ নরসিংহ প্রয়োগ করা খুব টাফ। টাফ, কিন্তু তা সে বলেছিলেন যে এই যে আছে যে যে এন্ট্রি তাকে সরানো তার পক্ষে সম্ভব নয়। তাহলে সে তার বিদ্যায় পারদর্শী নয়, তাই হুম। প্রপার সিস্টেমে করলে সরানো যায়, সম্ভব। Last- এরকম ঘটনা অনেক আছে আমার, আচ্ছা। তো এটা সম্ভব। দেখো, আমি সবারই ভালো কামনা করি, ভালো থাকুক, তো এটা সলিউশন আছে, সে যদি আচ্ছা। প্রপার সঠিক জায়গায় যায় তো ডেফিনেটলি। আসলে তাও আমার লাস্ট 6 মান্থস আগে হয়তো লাস্ট কথা হয়েছিল, হয়তো এখন সে একটু বেটার আছে, এখন সেরকম কিছু একটা এফেক্ট নেই, বাট তাও মানে তার লাইফে একটা ছাপ ছেড়ে গেছে, মানে তাকে দেখলে বোঝা যাচ্ছে সে খুব চলো, দেখো না দেখে তো বলা সম্ভব নয় কি হুম। কন্ডিশন তার রয়েছে। তোমার কথা শুনে মনে হচ্ছে নেগেটিভিটিটা প্রচুর ধরে নিয়েছে, হুম। আর সেটা জিন হোক বা আদার্স জিনিসই হোক, বাট ওটা দেখে বলা সম্ভব, হোক। বাট এটার রেমেডি আছে। পরবর্তীকালে সেটা তান্ত্রিক গুরু থেকে দীক্ষা নেয়, তারপরে গিয়ে সে সুস্থ হয়ে ওঠে নিজের সাধনা করতে করতে। সে নিজেকে অ্যাক্টিভ করেছে, হ্যাঁ। তার থেকে পাওয়ারফুল নিজেকে বানিয়েছে। হুম। যদি সেটা করতে পারে তাহলে তো প্রপারলি রিলিভ হয়ে যাবে তার। মানে একটা দিক দিয়ে এটাও ভালো যে সে তার সংসার চলে গেল, কিন্তু সে কিন্তু এখন মানে যথেষ্ট সাধন ভোজনে। দেখো, তার হয়তো আধ্যাত্মিকতার যোগ ছিল, কারণ হুম। সাধন ভোজন তো সবার জন্য নয়, হুম। তো এক একজন এক একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, খারাপের মধ্যেও ভালো থাকে, হয়তো তার যাওয়ার রাস্তা তৈরি হয়েছে এইভাবেই। অবশ্যই আজকে পডকাস্ট করে আমার ভীষণ ভালো লাগলো, আশা করছি আরেকটা পডকাস্টে তোমাকে আমরা ফেরত পাবো। আজকের জন্য এখানেই। আর যারা যারা ম্যামকে কন্ট্যাক্ট করতে চান, নাম্বার এখানে দেওয়াই আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবে সবাই তোমাকে তাহলে। মানে হোয়াটসঅ্যাপ বা কল, বাট কল করলে যারা আমাকে এর আগেও দেখেছে, আমি তো তোমার এখানে প্রথম আসছি, তারা হুম। প্রত্যেকে হয়তো জানে, আর যারা নতুন দেখছে আমি তাদের জন্য বলে দিচ্ছি, সকাল 10টা থেকে 11টাই আমার বুকিং টাইম। হুম। এর আগে বা পিছে ফোন করলে আমাকে কোনোভাবে কিন্তু বুকিং সম্ভব নয়। বেকার ফোন করে বলবে বুকিং ম্যাডাম, সম্ভব নয়, ঠিক আছে। আর আদার্স যদি কোনো কিছু জানার থাকে তো আদার্স টাইমে ফোন করতে পারে, কিন্তু সেটা সকাল 10টার পর থেকে, মানে যেহেতু বুকিং টাইম ওটা বাদ দিয়ে 11টা থেকে সন্ধ্যে 7টা, তারপরে দয়া করে যেন কেউ ফোন। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এটা মাথায় রাখবে। আজকের জন্য এখানে, ধন্যবাদ সবাই।